অহিংস আন্দোলন করেন, দয়া করে জনমত তৈরি করেন এবং প্লিজ এই রকেট ছোড়া বন্ধ করেন। এই ইরান, এই ইয়েমেন, দিস আর অল প্রক্সি ওয়ার দিয়ে ভাই কখনো কোনো কিছু হয় না। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে দ্য ওয়ার্ল্ডস স্টপস ফর গাজা, নো ওয়ার্ক নো স্কুল নামের যেই ক্যাম্পেইনটা ছিল, সেই ক্যাম্পেইনের সাথে বাংলাদেশ আজকে সলিডারিটি পোষণ করেছে। আপনি, আমি, আমরা সারাদিন আজকে দেখেছি বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের আন্দোলন হয়েছে। একজন মুসলমান হিসাবে এই আন্দোলনের সাথে আমিও একাত্মতা পোষণ করি। আমাদের হাদিসে আছে যে কোথাও কোনো খারাপ কাজ দেখলে, অন্যায় দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হাত দিয়ে সেটাকে ঠেকাও, প্রতিবাদ করো। যদি হাত দিয়ে সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমি হাত কিংবা মুখ সেগুলো দিয়ে পার্টিসিপেট করতে না পারলেও আমি অন্তর থেকে নিঃসন্দেহে আমি ঘৃণা পোষণ করি। দেখুন, আমরা যতই আন্দোলন কিংবা আমাদের দেশে বসে যাই কিছু করি না কেন, ইভেন আপনারা জানেন যে সিলেটে ভাঙচুরও হয়েছে, তো আমরা এগুলো যাই কিছু করি না কেন, বাস্তবতা আসলে সম্পূর্ণ ভিন্ন। এই যে প্যালেস্তাইন এবং ইসরায়েলের যে কনফ্লিক্টটা, এটা কিন্তু সহজ কোনো বিষয় না। এত সহজ যদি হতো, অর্থাৎ আমরা যে আজকে রাস্তায় সব মুসলমানদেরকে, মুসলমান দেশ, মুসলমান নেতা সবাইকে বলছি যে যুদ্ধে জড়িয়ে পড়তে, কিন্তু ব্যাপারটা কি আসলে এত সহজ? ব্যাপারটা আসলে এত সহজ না। তো আমি আজকে আপনাদের সামনে খুব অল্প সময়ে কিছু পয়েন্ট একটু ডিসকাশন নিয়ে আসছি। এটা আমার নিজের চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করা, এবং আপনারাও এখানে যদি একটু শেয়ার করেন তাহলে হয়তো এই বিষয়গুলো থেকে একটু চিন্তার খোরাক আমরা সবাই পাব। তো আমি যে বিষয়গুলো আজকে একটু আলোকপাত করতে চাই, আমি মোট 4টা থেকে 5টা পয়েন্ট আমি আলোকপাত করতে চাই। সেই পয়েন্টগুলো আগে আপনাদেরকে একটু বলে নিই। তো আমার আলোচনার প্রথম পয়েন্টে থাকবে যে কেন মুসলিম দেশগুলো ইসরায়েলকে আক্রমণ করে না। আমার দ্বিতীয় পয়েন্ট থাকবে যে মুসলিম দেশগুলো কি আসলে এক নয়, ইউনাইটেড নয়, বা না হলে কেন নয়। আর 3 নম্বর পয়েন্ট হলো যে এই যে মুসলিম কান্ট্রিগুলা, এরা কি আসলে ক্যাপেবল না, এরা কি যোগ্য না যে ইসরায়েলের এই বর্বরচিত হামলাগুলোকে ঠেকিয়ে দিবে। এরপরের আমার ডিসকাশনের পয়েন্ট হবে হচ্ছে যে এই যে ইসরায়েলকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইনক্লুডিং আমেরিকা, ইউরোপ, এরা কেন এত সাপোর্ট করে বা করবে। আমার পরবর্তী আলোচনার পয়েন্ট হলো যে এই যে আজকে ফিলিস্তিনে হামাস গত 24 সালের যে অক্টোবর মাসে যেই আক্রমণের মাধ্যমে আজকের এই পরিস্থিতিটা তৈরি করলো, তো এই হামাস কিংবা প্যালেস্তাইন, তারা কি এই আক্রমণাত্মক যে স্টান্স, এটা না নিয়ে তারা কি অন্য কোনো পদ্ধতিতে ইসরায়েলের সাথে মানে সরাসরি কনফ্লিক্টে না জড়িয়ে অন্য কোনোভাবে কি তারা এগুলোর প্রতিবাদ করে তাদের দাবি দাওয়া আদায় করতে পারত? আর আবার ডিসকাশনের সর্বশেষ পয়েন্ট হবে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের প্যালেস্তাইনের যে ভাই বোনেরা আছে তাদের সম্বন্ধে বা প্যালেস্তাইন সম্বন্ধে ইন্ডিয়ার ভিউজটা কীরকম। তো চলুন আলোচনা শুরু করি। তো প্রথম পয়েন্ট হলো কেন মুসলিম কান্ট্রিরা আসলে আক্রমণ করে না। এটার পিছনে অনেক জিওপলিটিক্যাল রিয়ালিটি এবং অনেক পাওয়ার ডাইনামিক্স কাজ করে। দেখেন, আমাদের এখানে যে মুসলিম কান্ট্রিগুলো আছে তারা সংখ্যায় কিন্তু অনেক বেশি। ইসরায়েলের যেই জনসংখ্যা, তার তুলনায় মুসলিম কান্ট্রির টোটাল জনসংখ্যা কিন্তু অনেক বেশি।
কিন্তু ইসরায়েলি বাহিনীর যেই সামরিক শক্তি, সেটার কিন্তু ধারের কাছেও এই মুসলিম কান্ট্রিগুলা নাই। কারণ ইসরায়েলি আর্মির তাদের কিন্তু অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে, ড্রোনের ক্ষেত্রে বলেন, ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে বলেন, তাদের যে আয়রন ডোম, তারপর তাদের ডেভিড স্লিং, যে তাদের অ্যারো মানে ক্ষেপণাস্ত্র সিস্টেম, ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করার যে সিস্টেমটা, প্লাস তাদের আরও যে এটাকে কি বলে, যে আরও এই নিউক্লিয়ার ওয়ারহেড, যেটা দেখেন ইসরায়েল কিন্তু একটা এই পারমাণবিক শক্তিধর দেশ না, কিন্তু সেখানে সূত্র মতে, বিভিন্ন সূত্র থেকে জানায় যে সেখানে আমেরিকার নিউক্লিয়ার পাওয়ার হেড প্রায় মানে 8টা থেকে শুরু করে 400টার মতো হতে পারে। এই ওয়ারহেডগুলো কিন্তু ইসরায়েলে রাখা আছে। কাজেই এটা মুখের কথা না যে মুসলিম কান্ট্রিগুলা চাইলেও আর ইসরায়েলকে আক্রমণ করে দিল। দিস ইজ নট পসিবল। 2 নম্বর এখানে ইস্যু তো চলে আসে, সেটা হলো যে মুসলিম কান্ট্রিদের মধ্যে অনেক ডিভিশন আছে, তাদের মধ্যে অনেক এই নানা মত এবং মানে অনেক অমিল আছে। কীরকম সেগুলো ধরেন, শিয়া সুন্নি তো প্রথমত আছেই, তারপরে দেখেন যে সৌদি ভার্সেস ইরান ভার্সেস ইয়েমেন, তারপরে আপনি দেখেন যে তুর্কি ভার্সেস রেস্ট অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড, তারপরে আপনি দেখেন যে এই যে বিষয়গুলা, এগুলোর জন্য কিন্তু তাদের মধ্যে এক ধরনের মানে শক্তি, যেটা মানে ইউনিটির যেই পাওয়ারটা, সেটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি নাই। এরপরে এই মুসলিম কান্ট্রিগুলা ওয়েস্টের উপরে ব্যাপকভাবে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ওয়েস্ট ছাড়া কিন্তু এই মুসলিম কান্ট্রিগুলা চলতে পারবে না। আপনারা বিশেষ করে দুবাই, ইউএই, সৌদি আরবিয়া, তারা কিন্তু তাদের টোটাল যে তাদের আজকে যেই অর্থনৈতিক যেই অবস্থান, সেটার পিছনে কিন্তু আমেরিকার বিরাট হাত আছে। এছাড়া মুসলিম কান্ট্রি যেগুলো বর্তমানে সিরিয়া কিংবা লেবানন কিংবা আপনি ধরেন ইরাক, এরা তো মানে আমেরিকা বা ওয়েস্টার্ন দ্বারা তো ধ্বংসপ্রাপ্ত হয়েছেই, প্লাস কিন্তু তাদের ভিতরে বিভিন্ন গ্রুপের কনফ্লিক্টের কারণে কিন্তু তারা নিজেরাই মানে খর্বিত শক্তি। কাজেই এই মুসলিম কান্ট্রিগুলো যে এত সহজে ইউনাইট হতে পারবে, এটা সম্ভব না। তার উপরে আছে হচ্ছে রিটালিয়েশনের ভয়। সেটা হলো দেখেন এই ইসরায়েল 1981 সালে, এটা বলে, এটা আপনার ইরাকে ওই যে রিঅ্যাক্টর ওখানে কিন্তু হামলা করেছিল, সিরিয়াতে হামলা করেছিল 2007 সালে। এছাড়া আরব ইসরায়েল যে যুদ্ধ, অর্থাৎ আপনার যে 48 কিংবা 67 কিংবা 73, এই প্রতিটা যুদ্ধে কিন্তু আরবরা হেরে গেছে। কেন? যে তাদের মধ্যে কোঅর্ডিনেশন ছিল না, এবং তারা হচ্ছে কনভেনশনাল ওয়েপন দিয়ে তারা যুদ্ধ করত, কনভেনশনাল ট্যাঙ্ক, হোয়ারেজ ইসরায়েল কিন্তু অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করে। তো কাজে এই যে টোটাল সিনারিওটা, এই কারণে কিন্তু মুসলিম কান্ট্রিগুলা সহসা তারা ইসরায়েলকে আক্রমণ করবে। এবারে আলোচনার যে বিষয়টা, সেটা হলো যে মুসলিম দেশগুলো কি এক না? কেমনে আমরা বলি যে এক না? মুসলিম দেশগুলোর তো একটা সংগঠন আছে, ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, তারপরে আরব লীগ আছে, তাই না? তাহলে এই এত কিছু থাকার পরেও আমরা কেন বলবো যে মুসলিমরা ইউনাইটেড না? আসলে এই যে ওআইসি কিংবা এই যে আরব লীগ, এগুলো কিন্তু বিশেষ করে ওআইসি কিন্তু টোটালি একটা সিম্বলিক ব্যাপার। এখানে প্রায় 57টা মুসলিম দেশ আছে। আজ পর্যন্ত তাদের কিছু ঘোষণা এবং কিছু মিটিং করা ছাড়া, মানে এগুলো যে ইমপ্লিমেন্ট করার, পলিসি তৈরি করা, ইমপ্লিমেন্ট করা, এই যে বিষয়গুলা, মানে এটাকে হচ্ছে আপনার কার্যকর করা, এ ধরনের কোনো এফোর্ট, এ ধরনের কোনো অ্যাটেম্পট কখনো এই ওআইসি যেটা বললাম, এটাতে দেখা যায়নি। একই সাথে ওই যে আরব লীগ বললাম, যে এখানেও একটা ডিভিশন তৈরি করা, আরব নন আরব এদের মধ্যে একটা ডিভিশন তৈরি করা, প্লাস এই আরব লীগের একটা উদ্দেশ্য হলো যে এটা একটা বিজনেস পারপাস, একটা আলাদা উদ্দেশ্য। তো এখন আমরা যতই বলি না কেন যে মুসলিমরা ইউনাইটেড, আসলে কোথায় মুসলিমরা ইউনাইটেড তো হতে পারলো না। এর মধ্যে দেখেন এই হিস্ট্রিক্যালি দেখেন, এই যে আমাদের যে একটু আগের পয়েন্টে যে আলাপগুলো করলাম, যে মানে যত ইসরায়েল বা এদের সাথে যে কনফ্লিক্টটা হয়েছে, সেখানে কিন্তু কখনোই এই মুসলিমরা কিন্তু মানে জিততে পারে নাই। তো এই জিততে পারে নাই,
তার কারণে তাদের মধ্যে সেই এক হয়ে মানে লড়ার যে একটা কি বলে এটাকে, যে একটা সন্তুষ্টি কখনো জিতে নাই, তাহলে এক হয়ে হবে কি, এই ধরনের যে একটা ব্যাপার, এগুলা আসলে মানে কাজ কাজ করে নাই। ইসরায়েলের এফিসিয়েন্সি তো এটা আগেই বললাম যে তারা চরম মাত্রায় এফিসিয়েন্ট। তো ফলে মুসলমানরা করলো কি, তারা এই বিভিন্ন প্রক্সি, মানে এই যে ইরান তৈরি করলো হিজবুল্লাহ, তাকে সাপোর্ট দিল, তারপর ইসলামিক জিহাদ, এই যে হামাস, ফাতা, এগুলো হচ্ছে এই যে বিভিন্ন মুসলিম কান্ট্রি তারা বিভিন্ন গ্রুপ এগুলো তৈরি করলো, তৈরি করে জাস্ট ইনসার্জেন্সি এবং এটাকে মিলিটেন্ট গ্রুপ তারা তৈরি করলো। হ্যাঁ, সরাসরি কনফ্লিক্ট তো করলোই না, করতে পারলো না। তারা করলো কি, ওই যে প্রক্সি যুদ্ধ তারা শুরু করলো। এই প্রক্সি যুদ্ধ করে আসলে বর্তমান যুগে টিকা যায় না। কিভাবে তাহলে এখন পরের পয়েন্টটা হচ্ছে যে তাহলে কি মুসলিম কান্ট্রিগুলো ক্যাপেবল না? অবশ্যই ক্যাপেবল না। কারণ আপনি দেখেন যে এই যে 57টা মুসলিম কান্ট্রির কথা বললাম যারা ওআইসি মেম্বার, তাদের মধ্যে কেবলমাত্র পাকিস্তান, সে হলো কি আপনার পারমাণবিক অস্ত্রধারী একটা দেশ। তাও পাকিস্তানের যে অবস্থা আপনারা দেখেন, সে তার নিজের দেশের যে বালুচিস্তানের কদিন আগে যে ঘটনাটা ঘটলো, প্লাস পাকিস্তানের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই দুর্দশাগ্রস্ত। এর বাইরে এই তাহলে যে ক্যাপাবিলিটি যে কথাটা আসে আর কি, যে এই যে নিউক্লিয়ার বলেন বা বা ওই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সড যেই বিভিন্ন অস্ত্রগুলা, এগুলো কি কোনো মুসলিম দেশ কখনো তৈরি করতে পারছে? হ্যাঁ, বলতে পারেন যে তার্কি ইদানিংকালে এই সমস্ত ব্যাপারে বেশ একটু এগিয়ে এসছে। বায়ার আখতার তাদের যে ড্রোনটা, বাংলাদেশও যে কয়েকটা ড্রোন তাদের নিয়ে এসেছে। তো এই টার্কির এই ড্রোনের ক্ষেত্রে দু একটা সাকসেস ছাড়া এই যে মুসলিম কান্ট্রিগুলো আছে, তারা কিন্তু তাদের এই যে টোটাল অস্ত্র শস্ত্রের ব্যাপারে কিন্তু ওয়েস্টের উপরে, আমেরিকার উপরে, রাশিয়ার উপরে, চায়নার উপরে টোটালি তারা ডিপেন্ডেন্ট। তো কাজেই এই আমেরিকা বা এই যে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে, যারা কিনা হচ্ছে ইসরায়েলকে হোল হার্টেডলি সাপোর্ট করে, তারা কি যেই অস্ত্র তারা ইসরায়েলকে দেয় ধ্বংস করার জন্য, তো সেই অস্ত্রকে কি বলে এটাকে নিউট্রালাইজ করার জন্য কি কোনো টেকনোলজি তারা এই সমস্ত দেশগুলোকে কখনো দিবে? কখনো দিবে না। তাহলে আসলেই যে মুসলিম কান্ট্রিগুলো যে ক্যাপেবল না, এটা তো তাহলে প্রমাণিত সত্য। এর মধ্যে আবার দেখেন যে এই অধিকাংশ মুসলিম কান্ট্রি, যে গালফ অয়েল রিচ যে কান্ট্রিগুলো আছে, সেগুলো বাদ দিলে অধিকাংশ মুসলিম কান্ট্রিগুলো আপনি দেখবেন যে তাদের তাদের এই যে যুদ্ধের কারণে বলেন, অথবা তাদের যে এটা কি বলবো, যে ইনফ্লেশন, ইনডেপনেস, তারপরে আপনি বলেন তাদের আনএমপ্লয়মেন্ট, এই ধরনের বিভিন্ন তারা নিজস্ব যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে তারা জর্জরিত। তাহলে আপনি একটা যুদ্ধ আপনি পরিচালনা করবেন, প্রচুর এক্সপেন্ডিচারের ব্যাপার। আপনি দেখেন যে এই যে ইসরায়েলকে আমেরিকায় ইয়ারলি প্রায় $3.8 বিলিয়ন করে তারা ইয়ারলি তাদেরকে যুদ্ধের জন্য না, মানে এই যে টোটাল মিলিটারি এক্সপেন্ডিচার এটা করার জন্য তারা আমেরিকা প্রদান করে ইসরায়েলকে। এর বাইরে তো তাদের প্রচুর আছে। তো কাজেই গালফ কান্ট্রিগুলো, ওয়েল রিচ কান্ট্রি, মুসলিম কান্ট্রিগুলো বাদ দিলে এই বাকি যে মুসলিম কান্ট্রিগুলো আছে, তারা আসলেই মানে ফাইন্যান্সিয়ালি তারা ক্যাপেবল না। টেকনোলজিক্যালি তো আরও তারা ব্যাক। এখন আসেন অন্যতম গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আর কি, সেটা হলো যে কেন আমেরিকা বা ওয়েস্ট ইসরায়েলকে সাপোর্ট করে। দেখেন, আমেরিকান বা ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো কিন্তু খ্রিস্টান ধর্মের দেশ। তাদের যে ধর্মীয় গ্রন্থ আছে বাইবেল, সেই বাইবেলে জিউসদেরকে কিন্তু তারা মনে করে যে গডস চোজেন পিপল। তো ধর্মীয় কারণে এই জিউসদের প্রতি খ্রিস্টানদের এক ধরনের সফট কর্নার তাদের কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ইহুদিদের সাথে যা করেছে, সেই হলোকাস্ট গিল্ট, এই আউট অফ হলোকাস্ট গিল্ট তারা এটাকে কাভার দেওয়ার জন্য, এবং তারা যে যখন এই 1948 সালে এই যে ইসরায়েল দেশটা যে তৈরি করলো, এই জিউসদেরকে এই ইউরোপে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা যে জিউসরা আছে, তাদেরকে সেটেল করার জন্যই কিন্তু তারা বেসিক্যালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই 48 সালে কিন্তু এই যে ইসরায়েলি রাষ্ট্রের তারা করে গোড়াপত্তন করে আর কি।
এখন এটা তাহলে আরেকটা কারণ কেন তারা ইসরায়েলকে সাপোর্ট করে বা করে যাবে। হ্যাঁ, এই যে এত গাজা ধ্বংস, মানে এত মানে মৃত্যু, এত হত্যা, এত কিছুর পরও দেখবেন যে আমেরিকা বা ইসরায়েল ওয়েস্ট কান্ট্রিগুলো কিন্তু ইসরায়েলকে কখনো ছেড়ে যাচ্ছে না। সো তাহলে বললাম যে হিস্ট্রিক্যালি রিলিজিয়াস কারণে হচ্ছে তারা জিউসদেরকে গডস চোজেন পিপল মনে করে। এরপরে হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে তাদের গিল্ট যেটা আছে আর কি, সেই আউট অফ গিল্ট ফিলিং থেকে এই ইসরায়েলিদেরকে তারা কোনো একটা দেশে বা কোনো একটা জায়গায় এদেরকে থিতু করার জন্য তারা এই ইসরায়েলকে তারা সাপোর্ট করে। মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা সেটা হলো যে এই যে মিডল ইস্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই যে বিশ্বের যে প্রধান যে ধর্মগুলা, অর্থাৎ আপনি খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, ইহুদি বলেন, এদের সব মেইন এই ধর্মগুলোর যে প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে এই মিডল ইস্ট। এই মিডল ইস্টের মতো একটা জায়গায়, যেটা এত ওয়েল রিচ একটা জায়গা, তেল সমৃদ্ধ একটা জায়গা, এই জায়গায় যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা বেশি, সেখানে খ্রিস্টানরা যদি তাদের আধিপত্য বা এই কান্ট্রিগুলোকে কন্ট্রোল করতে চায়, তাহলে অবশ্যই তাদের একটা অ্যালাই লাগবে, এবং সেই অ্যালাইটাই হচ্ছে এই ইসরায়েল। অর্থাৎ ইসরায়েলকে তারা একটা গুরুত্বপূর্ণ অ্যালাই হিসাবে এই মিডল ইস্টে তারা এটা সাপোর্ট করে এবং এটা করে যাবে। এছাড়া এই মিডল ইস্টে যাতে করে আমেরিকার বাইরে, অর্থাৎ আপনি রাশিয়া বলেন, যে পরাশক্তি যারা আছে, রাশিয়া বলেন, চায়না বলেন, তারাও কিন্তু মিডল ইস্টে একটা প্রভাব বিস্তার তারা করতে চাইবে। তো এই ইসরায়েল কিন্তু ইসরায়েলকে হোল হার্টেড সাপোর্ট করার মাধ্যমে ওয়েস্ট এবং আমেরিকা একটা লিভারেজ পায়। অর্থাৎ এখানে রাশিয়া এবং চায়নাকে তারা কিন্তু এক ধরনের কী করে, এটাকে কাউন্টার করে, এটা আপনি বলতে পারেন। এরপরে হচ্ছে আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড জিউসদের, তারা তো ওই অনেক আগে থেকে, হ্যাঁ, তারা কিন্তু আর্থিকভাবে, এই জিউস কমিউনিটি যেটা, আর্থিকভাবে কিন্তু অত্যন্ত সচ্ছল। এবং আমেরিকার এই যে যত বড় বড় ইনভেস্টমেন্টগুলো আছে, এবং আপনারা দেখতেছেন এখন যে আমরা বয়কট করার জন্য যেগুলো বলতেছি, বয়কট নিয়ে আমি একটু পরে একটু কথা বলবো। তো এই যে বয়কট করা নিয়ে যেগুলো আমরা বলতেছি, এই সারা বিশ্বে AIPAC নামে একটা কমিটি আছে, আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। এই কমিটিটা ইউএসের যে পলিসি আছে, সেই পলিসি মেকিংয়ে এরা বিরাট কাজ করে। মানে এদের ছাড়া, মানে বলতে পারেন যে এদের অনুমোদন ছাড়া বা এদের প্রয়োজনে কিন্তু আমেরিকার অনেক পলিসি তৈরি হয়। তো কাজেই ওয়েস্ট ইসরায়েলকে বা আমেরিকা, ট্রাম্পকে আপনি যতই বকা দেন আর গালি দেন এবং ট্রাম্পকে শুয়ায় ফেলেন, কিন্তু এই আমেরিকা, ট্রাম্পের কিছু করার নাই, কারণ হচ্ছে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করেই যাবে, কোনো সন্দেহ নাই। এর বাইরে আমি যেটা পরবর্তী স্লাইডে আমি যে কথাগুলি বলবো সেটা এখন একটু বলে ফেলি। সেটা হলো, এর বাইরে ইসরায়েলিরা নিজেদেরকে এডুকেশনালি, টেকনোলজিক্যালি অনেক বেশি তাদেরকে ইকুইপড করে ফেলেছে। এই যে একটা টেকনোলজিক্যাল অ্যালাই, কোলাবোরেশন, আমেরিকা এই টেকনোলজিক্যাল কোলাবোরেশনের জন্য এই যে যেমন আপনি ধরেন যে আয়রন ডোম, ডেভিড স্লিং অ্যারো, এগুলো কিন্তু এই টেকনোলজিক্যাল কোলাবোরেশন আমেরিকার। তো এই ইসরায়েলের সাথে আমেরিকার এই টেকনোলজিক্যাল কোলাবোরেশনগুলো আছে। এর বাইরে অস্ত্র বিক্রি, অর্থাৎ এই মিডল ইস্টে যত যুদ্ধ হলো, সেই যুদ্ধের অস্ত্রগুলো কিন্তু এই ওয়েস্ট দিচ্ছে। এবং ইসরায়েলে যত অস্ত্র বিক্রি হচ্ছে, এই যে ইসরায়েল দিনের পর দিন মানুষকে মেরে শোয়ায় ফেলতেছে, এই যে ক্ষেপণাস্ত্র, এই সবগুলি সব আমেরিকার থেকে দেয়া। এটা বিরাট একটা বিজনেস। তো কাজেই আপনারা বুঝতে পারলেন যে কেন ওয়েস্ট এবং আমেরিকা ইসরায়েলদেরকে সাপোর্ট করে। চলে যাই আমরা নেক্সট স্লাইডে। সেটা তো গুরুত্বপূর্ণ স্লাইড, মানে স্লাইড না, গুরুত্বপূর্ণ অংশ আমার ডিসকাশনের। সেটা হলো, প্যালেস্তাইনিরা এই যে নাই কি বলেন, একটা কি বলে এটাকে, যে এক করার মুরদ নাই, হ্যাঁ, এই যে এই রকেট তারা ছুড়ে, এই রকেট ছুড়ে কি হয় ইসরায়েলের, তেল আবিবে এই যে সাইরেন চলছে, যে হামাস বা এরা হচ্ছে রকেট ছুড়ে দিছে, এই রকেট ছুড়ে আসলে কি হয় এই ইসরায়েলিদের? কিছুই হয় না।
ওই অক্টোবরে 2024-এর অক্টোবরে এই যে উড়ে এসে বা এই যে রকেট ছুড়লো বা যারা ইয়ে করলো, এর বিপরীত সেদিনই তো তারা এই যে ইসরায়েলিরা প্রায় 200-250 ফিলিস্তিনিতে সেদিনই মেরে ফেলছে। এবং এরপর আজকে পর্যন্ত আপনারা হিসাব করে দেখেন কত কত ফিলিস্তিনি মানে মারা গেল। এখন প্রশ্ন আসে যে তাহলে ইসরায়েলিরা এই প্যালেস্তানিরা তারা কি আর কোনো পন্থা অবলম্বন করতে পারতো না? ওয়ার্ল্ডে তো এই যে নন অ্যালাইড মুভমেন্ট অথবা বলেন যে এই কি বলে এটাকে যে মানে যুদ্ধ ছাড়া শুধুমাত্র সিভিল মুভমেন্টের মাধ্যমে কি কোনো অর্জন হয় নাই ওয়ার্ল্ডে? অবশ্যই হয়েছে। তো আমি এখন সেটাই ডিসকাশন করতে চাচ্ছি যে এই সোকল্ড রকেট উৎক্ষেপণ ছাড়া হামাস বা প্যালেস্তাইনিরা আর কি করতে পারত? দেখুন, আমরা ইয়াসির আরাফাতের নাম সবাই জানি। ইয়াসির আরাফাত যতদিন ছিলেন উনি কিন্তু এক ধরনের ডিপ্লোম্যাটিক ট্যাকটিক্স উনি অবলম্বন করে কিন্তু চলতেন। 2006 সালে যখন হামাস প্রথম ডেমোক্রেটিক নির্বাচনের মাধ্যমে যখন প্রথম ক্ষমতায় আসলো, সাথে সাথে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিরা এবং ইসরায়েল ডিনাই করলো। হামাসকে তারা কিন্তু একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা কিন্তু ট্রিট করত। তো এই হামাস আজকে যে ঘটনাটা মানে প্যালেস্তাইনে ঘটতে যাচ্ছে আর কি, তো এটার পিছনে কিন্তু এই হামাসের সো কল্ড অ্যাগ্রেশন অনেকভাবে দায়ী। আজকে বলতে দ্বিধা নাই যে এই যে ফাতাহ, ওয়েস্ট ব্যাংকের ফাতাহ কিংবা এই যে গাজা বা এই এরিয়াটার যে হামাস, এদের মধ্যে যদি একটা মানে এই নির্বাচনে জেতার পর তারা এই সো কল্ড এই আক্রমণাত্মক স্ট্র্যাটেজি না নিয়ে ওয়ার্ল্ডের যে বিভিন্ন উদাহরণগুলো আছে, শুরু করেন আপনি সেই দক্ষিণ আফ্রিকার যে উদাহরণগুলো আছে, নেলসন ম্যান্ডেলার কথা আমরা সবাই জানি, নন অ্যালাইড মুভমেন্ট উনি করেছেন, কত বছর 28 বছর না 34 বছর উনি জেল খেটেছেন। এই যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যেটাকে প্রথম দিকে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে করা হতো, সে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যে কালোদের যে অধিকার সেটা কিন্তু তারা ফিরিয়ে এনেছে। আপনি আমাদের সাবকন্টিনেন্টের আপনি এই যে ব্রিটিশ যারা চলে গেল সাবকন্টিনেন্ট ছেড়ে, এই যে আপনি মহাত্মা গান্ধী সত্যাগ্রহ, তারপরে ওনার যেই আন্দোলনগুলা, এই যে সিভিল ডিসঅবিডিয়েন্স বলেন বা বলেন, এগুলো কিন্তু সব ফ্রুটফুল একসময় হয়েছে, অহিংস আন্দোলন। উনি কিন্তু এই অহিংস আন্দোলন করেছেন, তাই না? করে একসময় ব্রিটিশদের কিন্তু এখান থেকে যেতে বাধ্য করেছেন। এই আন্দোলনগুলো করলে হয় কি, সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা তৈরি হয়, একটা আপনি কি বলেন আপনার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়। এরপর আপনি দেখেন যে ওই যে আমেরিকাতে এই যে মার্টিন লুথার কিংয়ের কথা আমরা সবাই জানি, তাই না? যে সিভিল রাইট মুভমেন্ট যেটা আমেরিকাতে হয়েছিল, পরে কিন্তু 1960 সালে কিন্তু তারা একটা আইনও পাস এই নিরিখে তারা কিন্তু করছে। ইভেন আপনি দেখেন ভিয়েতনাম যদিও তারা একটু কি বলে এটাকে তারা সশস্ত্রভাবে তারা এটাকে মোকাবেলা করলেও পরে হবে কি, তারা কিন্তু দীর্ঘদিন লং টার্ম তারা কিন্তু এন্ডিউর করছে, তাই না? করে এটা করছে। আচ্ছা, আমি ভিয়েতনামের উদাহরণটা বাদে দিলাম। তো এই যে এক্সাম্পলগুলো আমাদের সামনে আসছে, এগুলো কি এই হামাস অবলম্বন করতে পারতো না? তারা কি পারতো না গ্লোবালি তারা একটা ভয়েস তাদের পক্ষে, যদিও এখনও অনেক গ্লোবালি তাদের পক্ষে অনেক ভয়েস আছে, কিন্তু ইউএনএ গিয়ে এই আমেরিকার ভেটোতেই তো সব কিছু আপনার হয়ে যায়, তাই না? তো এই যে ইউএন বা এগুলোকে আস্তে আস্তে আইসিসি, তাই না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এই যে ইসরায়েল এতদিন ধরে বর্বর হামলা চালিয়ে যে এত ধ্বংস মানুষকে হত্যা করলো আর কি, তো ওই সমস্ত জায়গাগুলোতে যদি আপনার পক্ষে যদি মতবাদ আপনি তৈরি করতেন এতদিনে, তাহলে কি ভালো হতো না? ডিপ্লোম্যাটিক যে চ্যানেলগুলো, তাই না? ডিপ্লোমেসি তো আগে নিজেদের মধ্যে ডিপ্লোমেসি, তাই না? আপনি নিজেদের মধ্যে একটা ফাতাহ, একটা হামাস তৈরি করে রাখছেন, হ্যাঁ, ইসলামিক জিহাদ তৈরি করে রাখছেন। তো এটা হলো, নিজেদের মধ্যে যদি ইউনিটি না থাকে তাহলে কি আপনি পাত্তা পাবেন ইসরায়েলের মতন দেশের কাছে, তাই না? তো এই যে ডিপ্লোমেসিগুলা, এই যে গ্লোবাল সলিডারিটি, এই যে নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, এই যে এগুলো কি হামাস বা প্যালেস্তাইনিরা কি অ্যাডপ্ট করতে পারতো না?
হ্যাঁ, বলতে পারেন যে তারা কিন্তু এগুলো অ্যাডপ্ট করার চেষ্টা করছে কিন্তু তারা সফল হয়নি। আমার প্রশ্নটা ওই জায়গায় যে সফল হওয়ার আগ পর্যন্ত কেন তারা এটা ছেড়ে দিবে? কেন তারা এই এই সমস্ত মানে অহিংস আন্দোলনের যে রূপরেখা এগুলো ছেড়ে তারা সশস্ত্র আন্দোলনে যাবে যেখানে তাদের সক্ষমতাই নাই, তাই না? আমি কদিন আগে একটা ভিডিও শুনছিলাম, কোন এক বড় স্কলার, নামটা আমি জানি না, উনি 3টা পয়েন্টের কথা উনি বলতেছিলেন আর কি, যে কোনো দেশে আপনি যখন জিহাদ করবেন, তাই না, সেখানে প্রকাশ্য একজন লিডার থাকতে হয়। আন্ডারগ্রাউন্ডের কোনো লিডার থাকলে চলবে না। লিডারকে প্রকাশ্য থাকতে হবে, প্রকাশ্য নির্দেশনা দিতে হবে, তাই না? এরপরে উনি হাদিস থেকে একটা ইয়ে দিয়েছিলেন, সেটা হলো যে আপনার শত্রু দেশের যে শক্তিমত্তা তার অন্তত অর্ধেক শক্তি আপনার থাকতে হবে। হ্যাঁ, এগুলো হাদিসের রেফারেন্স, আমি এখন এই মুহূর্তে হাদিসের রেফারেন্সগুলি বলতে পারতেছি না, কিন্তু এই অর্ধেক পরিমাণ আপনার শক্তি যদি না থাকে তাহলে আপনি এখানে কনফ্লিক্টে আপনি জড়াতে পারবেন না, তাই না? এরপরে এই যে বিষয়গুলা, তাই না? এরপরে হচ্ছে যে আপনি আপনার সিটিজেন অর্থাৎ দেশের নাগরিকদের সম্মান, তাদের এটা নিরাপত্তা দেওয়ার মানে ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব হচ্ছে এই গভর্নমেন্টের, তাই না? আপনার প্যালেস্তাইন গভর্নমেন্ট কি পেরেছে? তার নাগরিকদেরকে কোনো বিন্দুমাত্র তাদের এই দিতে পেরেছে? তাইলে আপনার যখন এই জিনিসগুলো দেওয়ার মতন সক্ষমতা নাই, কেন আপনি যুদ্ধে জড়ান, তাই না? আপনি এর বিপরীতে আপনি ধরেন এই যে একটা সিজার অবস্থার মধ্যে আপনি আছেন, তাই না? এই অবস্থার মধ্যে থেকে আপনি এডুকেশন দেন আপনাদের বাচ্চাদেরকে, লং টার্ম ভিশন নিয়ে আপনি আগান, আপনি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হন, তাই না? এছাড়া আপনি নিজেও, এই যে আজকে আমরা বাংলাদেশে মানে বয়কট আন্দোলন করার চেষ্টা করতেছি আর কি, তাই না? আপনি নিজেই এখানে বয়কট করেন, ডাইভেস্টমেন্ট করেন, আপনি এখানে স্যাংশন করেন, তাই না? নিজেরা চেষ্টা করেন। বলতে পারেন যে আপনি তো বাংলাদেশে বসে অনেক বড় বড় কথা বলতেছেন, রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি, হ্যাঁ বাস্তব গ্রাউন্ড রিয়েলিটি তো হবেই। কারণ হচ্ছে আপনি দেখেন এই মিশর, হ্যাঁ, যার বাংলাদেশ রোহিঙ্গাদেরকে জায়গা দিল, হ্যাঁ, কিন্তু এই মিশর গাজাবাসীর জন্য তার বর্ডারটা খুলে দিল না, তাই না? খুলে দিল না কেন? কারণ হচ্ছে যে এই যে চুক্তিগুলা হয়, যে যুদ্ধবিরতিগুলা হয়, বা ওই যে ক্যাম্প ডেভিড যে চুক্তি, যেটা মিশরে যেটা হয়েছে, এই চুক্তিগুলো যখন লঙ্ঘন করেন তখন কেন আপনাকে আরেকটা দেশ এইভাবে করে? প্রত্যেক দেশই তো তার সমস্যা নিয়ে আছে না? মিশরের কি তার দেশের নিজস্ব সমস্যা নাই? আছে তো। এই যে ভ্যাকুম, হ্যাঁ, এই ভ্যাকুমগুলাই আজকে এই প্যালেস্তাইনিদের জন্য এই একটা অবস্থার তৈরি করছে। তো কাজে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি প্যালেস্তাইনদের প্রতি আমার মানে সহবেদনা, সহমর্মিতা, যাই বলি না কেন, পুরোটাই আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি প্যালেস্তাইনের টোটাল স্ট্র্যাটেজিটা ভুল। এই ভুল স্ট্র্যাটেজির পিছনে ছুটে আজকে প্যালেস্তাইন তাদের এই অবস্থায় পৌঁছে গেছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে আমি চাই ভবিষ্যতে হামাস বলেন, ফাতাহ বলেন, ইসলামিক জিহাদ বলেন, প্যালেস্তাইনিরা বলেন, তারা এই কনফ্লিক্টের পথ ছেড়ে তারা অহিংস আন্দোলনের পথ বেছে নেবে। দেখেন, ইসরায়েলের মধ্যে তারা এমনভাবে ভয় ঢুকাইছে, আজকে স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি অ্যাম্বুলেন্স, ওই যে 15 জন স্বাস্থ্যকর্মীকে মারছে, পরশু দিনই দেখলাম। আজকে দেখলাম যে সারা মানে সাংবাদিক জ্বলে পুড়ে মারা যাচ্ছে সবার চোখের সামনে। অর্থাৎ মানে ইসরায়েলিদের মধ্যে তারা এমনভাবে মানে ভয় বলেন বা এমনভাবে ঢুকাইছে যে এখন এই হাসপাতালগুলো, স্কুলগুলো এবং এই অ্যাম্বুলেন্স, এগুলো আজকে ইসরায়েলিরা টার্গেট করে মারতেছে। তো যাই হোক, আমার আলোচনার শেষের দিকে আমি একটু আকর্ষণ রাখছিলাম, সেটা হলো ইন্ডিয়া। আমরা কোনো সন্দেহ নাই, ইন্ডিয়া আমাদের এখনকার বর্তমান যে আমাদের প্রেক্ষাপট, ইন্ডিয়া আমাদের মাথার উপরে উঠে আছে। ইন্ডিয়াকে আমরা প্রচণ্ড রকমের, ঘৃণা শব্দটা বলতে চাই না, মানে আমরা ইন্ডিয়াকে প্রচণ্ড রকমের এখন আমরা মানে ভালোবাসি না আর কি। সেই ইন্ডিয়াও আমরা যতই ভালোবাসি না কেন,
ইন্ডিয়ার স্ট্র্যাটেজি কিন্তু প্যালেস্তাইনিদের পক্ষে ছিল এবং আছে, যদিও এই মোদী সরকার আসার পরে ইসরায়েলিদের সাথে তাদের একটু অ্যাটাচমেন্ট বেড়েছে। এটা খুবই স্বাভাবিক, তারা অস্ত্র ইসরায়েলিদের সাথে কোলাবোরেশন করছে, টেকনোলজি ট্রান্সফার করছে। 2017 সালে যখন মোদি প্রথম, মানে কোনো সরকার প্রধান হিসাবে, ইন্ডিয়ান কোনো সরকার প্রধান হিসাবে মোদি প্রথম 2017 সালে ইসরায়েলে যায়, ইন্ডিয়া কিন্তু স্টিল এমন একটা স্ট্র্যাটেজি তারা ধরে রেখেছে, তারা কিন্তু দুইখানেই আছে। তাদের স্বাভাবিক, এটা ডিপ্লোম্যাসি খুব কঠিন একটা বিষয়। তারা কিন্তু খুব চতুরভাবে, সূক্ষ্মভাবে তারা কিন্তু ইসরায়েলি এবং প্যালেস্তাইনি সবার সাথেই কিন্তু সম্পর্ক ধরে রেখেছে। এই ইন্ডিয়া 1947 সালে কিন্তু প্রথম ওই যে ইউএনএ যে ইয়াটা হয়েছিল, হ্যাঁ, সেখানে কিন্তু প্যালেস্তাইনের পক্ষে তারা ভোট দিয়েছিল। ইভেন এই যে আপনি জওহরলাল নেহরু বলেন, ইন্দিরা গান্ধী বলেন, প্রত্যেকে কিন্তু আপনি এই এই ইসরায়েলিদের পক্ষে সবসময় তারা কিন্তু সোচ্চার ছিল। ইন্ডিয়া কিন্তু সবসময় ইসরায়েলের পক্ষে কিন্তু তারা ভোট দিয়েছে বা ইয়ে করেছে। এমনকি এই যে 1988 সালে যে প্যালেস্তাইন আলাদা এই যে পার্টিশনের একটা বিষয় আসছিল, সেখানেও কিন্তু তারা মানে ভেটো দিয়েছিল আর কি এই ইয়ের ব্যাপারে। তো এখন আমি যেটা বলতে চাই যে ইন্ডিয়ার স্ট্র্যাটেজি প্যালেস্তাইনিদের পক্ষে আছে। এই যে প্যালেস্তাইনের লোকজন মারা যাচ্ছে, ইন্ডিয়া কিন্তু এগুলো কন্ডোলেন্স করছে। অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু আবার ওই যে এই হামাস যে রকেট ইয়ে করে নিক্ষেপ করে যে ইসরায়েলিদেরকে মারছে, এটাও কিন্তু তারা কন্ডেম করছে। তো কাজে আমি মনে করি যে ইন্ডিয়া তার স্টান্সে ঠিক আছে, প্যালেস্তাইনিদের পক্ষেই আছে। ইন্ডিয়া অনেক লেফট গ্রুপ আছে, ইসলামিক দল আছে, মুসলিমরা আছে, তারা সবসময় প্যালেস্তাইনিদের পক্ষে সোচ্চার। ইভেন এমনকি ওই যে ওখানে আদার যারা মাইনরিটি আছে, শিখ বলেন বা আদার যারা মাইনরিটি, সবাই কিন্তু এই প্যালেস্তাইনিদের পক্ষে সবসময় সোচ্চার ছিল এবং আছে। হ্যাঁ, যারা একদম রাইটিস্ট, বিশেষ করে তো বিজেপি বা এই ধরনের যাদের রাইটিস্ট যে ইয়াগুলো আছে আর কি, তারা হয়তো কিছুটা প্রো ইসরায়েলি, হ্যাঁ, বাট ইন্ডিয়া কিন্তু আমাদের মতো প্যালেস্তাইনদের পক্ষে আছে আর কি। তো যাই হোক, আপনাদের অনেক লম্বা সময় নিয়ে নিলাম। এই প্যালেস্তাইনিদের যে দুঃখ, এই দুঃখটার পিছনে আমি মনে করি যে প্যালেস্তাইনিদের স্ট্র্যাটেজিটা ভুল। প্লিজ প্যালেস্তাইনবাসী, আমি জানি আমার ভিডিও আপনাদের কেউ দেখবে না, বাট আমার এই ভিডিওর জিস্ট যেটা, সেটা যদি অ্যাটলিস্ট আপনারা একটু বুঝতে পারেন। আমার এই ভিডিওর জিস্ট হলো, দয়া করে সংঘাতের পথটা ছেড়ে দেন। দয়া করে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো তো তারা তো এক ধরনের কম্প্রোমাইজের মধ্যে আছে না? আছে তো। আপনি কম্প্রোমাইজের মধ্যে থেকে আপনি আপনার ধর্মকর্ম করেন, আপনি ইয়ে করেন, অহিংস আন্দোলন করেন, দয়া করে জনমত তৈরি করেন এবং প্লিজ এই রকেট ছোড়া বন্ধ করেন। এই ইরান, এই ইয়েমেন, দিস আর অল প্রক্সি ওয়ার দিয়ে ভাই কখনো কোনো কিছু হয় না। যুদ্ধ করলে সরাসরি করতে হবে ভাই, এবং সরাসরি যুদ্ধ ওরা করবে না। যদি করতো এতদিনে সরাসরি যুদ্ধ করে ফেলতো। প্লিজ আপনার সংঘাতের পথ থেকে চলে আসেন। আর আমি বাংলাদেশিদেরকে বলতেছি যে বাংলাদেশে ভাঙচুর করে, লুটপাট করে, আন্দোলন করে প্যালেস্তাইনদের জীবনে কোনো পরিবর্তন হবে না ভাই। অন্তর থেকে ঘৃণা করেন, তাদের পক্ষে জনমত তৈরি করেন, এভাবেই ভাই আন্দোলনটা করেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।